কিছুজন বলছে যে এটা কি ড্রয়িং চ্যানেল নাকি রাজনৈতিক ভণ্ডামি। কিছুজন তো উঠে পড়ে লেগেছিল আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, এমনকি ইউটিউব চ্যানেল ডিলিট করে দেবে বলছে। লোকে বলছে যে কিছু ভালো ছবি আঁকো, মুখ্যমন্ত্রীর ছবি আঁকো। সো হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল। না, অনেক কাল পরই ভিডিও আসছে, আর স্বাভাবিক ব্যাপার, কারণ এত কিছু ঘটেছে এবছরে। আর হ্যাঁ দেখো, আমি তো আর ফেমাস নই যে হ্যাঁ তোমরা আমার জন্য প্রোটেস্ট করতে আসবে, কারণ অনেক কিছু ঘটেছে। আর সত্যি খুব ভয়ে ছিলাম, আর ভয়েতে থাকতেই হবে, কারণ আমরা প্রত্যেকে শিল্পী, আর শিল্পীরা যা দেখাতে চায় তা তো সমাজ কখনো মেনে নেবে না। কিন্তু সত্যি বলতে গেলে যখন পর আমার কাজগুলো রিজেক্ট হচ্ছিল, তখন সত্যি খুব মাথা গরম হচ্ছিল। আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ওই টাইমে কোনো ড্রয়িং ভিডিও আসেনি। হ্যাঁ, 5 বছর পূর্ণ হয়েছে, তো ভাগ্নের সাথে ভিডিও করেছি, তোমরা দেখেছো। তারপরে দিওয়ালির সময় একটা খুব সিম্পল একটা ভিডিও করেছিলাম, কিন্তু কোনো ড্রয়িং ভিডিও আসেনি। তার কারণ ব্যাক টু ব্যাক রিজেক্ট। সত্যি বলতে গেলে মাথা গরম হয়েছিল, কিন্তু শিল্পীদের কাছে এটা খুবই সামান্য। আমাকে অনেকেই মোটিভেশন দিয়েছে যে এটা খুবই স্বাভাবিক যে তুই কোনো ছবি আঁকবি, সেটা রিজেক্ট হবে, তুই আবার আঁকবি, সেটা রিজেক্ট হবে। আর সত্যি বলতে গেলে এবছর অনেক কিছু চ্যালেঞ্জিং ছিল, আর অনেক কিছু ভেবেছিলাম। মানে 1 বছর আগে যখন এরকমই ভিডিও করেছিলাম, বলেছিলাম যে 2024-এ অনেক কিছু করব, তোমাদের জন্য অনেক কিছু করবো, আর সেরকম প্ল্যানে ছিল। কারণ আমি যদি নিজেকে না তৈরি করতে পারি, তো তোমাদের জন্য কি করে আমি কিছু করব। তো অনেক কিছু ভেবেছিলাম করবো। তোমরা দেখেছো যে হ্যাঁ, বছরের শুরু থেকে অনেক কাজ এসেছিল, তোমাদেরকে ডিফারেন্ট আইডিয়া ডেলিভার করার চেষ্টা করেছি। কারণ দেখো, অনেক চ্যানেল এরকম থাকে যে হ্যাঁ ভিডিও ভাইরাল করব, ছবি ভাইরাল করব, কিন্তু ছবি আঁকাটা তো শেখাতে হবে, ভাবাটা তো শেখাতে হবে। তো আমি কিছু না কিছু আইডিয়া তোমাদের শেয়ার করেছি, তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো। আর কিছু মেসেজ এমন থাকে যে আমাকে একটা ছবি দাও, ব্যাস হয়ে গেল, আরে বোঝো আগে টপিকটা কি। কিন্তু না, কেউ তো আর ওরকম বুঝবে না। তো আমার না কখনো কখনো যেন মনে হয় যে আচ্ছা, আমি যে এত ছবি আঁকি, এই ছবিগুলো কেউ বোঝে? মানে এটা সত্যি খুব বড় ব্যাপার যে আজকে জেনারেশন কি জাস্ট সোশ্যাল মিডিয়ায় লাইক চাই, ভাইরাল করতে হয়, ব্যাস এইটুকুনি। কিন্তু সত্যি কি বোঝে? তো এটা খুবই বড় একটা কোয়েশ্চেন, নো ডাউট। কিন্তু ডেফিনেটলি আমরা এরকম কাজ করি যাতে হ্যাঁ তোমাদেরকে বোঝাতে পারি, সেই মোটিভেশনটা দিতে পারি। আর হ্যাঁ, শিল্পী হতে গেলে অনেক ভয়ে থাকতে হবে, অনেক কিছু হবে তোমাদের সাথে। তোমাদেরকে চোখ খুলে তাকাতে হবে, সমাজকে বুঝতে হবে, নাকি শুধুমাত্র মাথাটাকে ওইভাবে ভাইরাল ট্রেন্ডের মধ্যে ঢুকিয়ে রাখবে, সেটা করলে চলবে না। তো দেখো, এবছর অনেক কিছু হয়েছে। তবে হ্যাঁ, আমি এবছর ভেবেছিলাম যে হ্যাঁ কিছু স্পেশাল করবা। তোমরা দেখেছিলে সামার অফ শুভম এসেছিল, SOS। তো SOS সত্যি খুব স্পেশাল ছিল। যারা এই সিরিজটা দেখেছো তারা বুঝতে পারবে যে প্রত্যেকটা ভিডিও কিভাবে বানানো হয়েছে, তাতে কিরকম কন্টেন্ট আছে, কিরকম নলেজ আছে। আমরা স্টাডি মেটেরিয়াল দিয়েছিলাম, অনেক কিছু ছিল। আর এরকম কিন্তু এর আগেও হয়েছে, জাস্ট লাইক সামার ড্রয়িং ক্যাম্প আমরা করেছি, প্লাস আমরা অনেক কম্পিটিশন করেছি। বা দেখো, তখন স্কলারশিপের টাকা ছিল, এখনো টাকা রয়েছে, নো ডাউট। টাকা তো আসছে, আসতে তো হবে, কারণ আমি রিসার্চ করছি, তো সেখান থেকেও টাকা আসছে। কিন্তু ভেবেছিলাম অনেক কিছু, কিন্তু তারপরে এত বাধা আসলো যে আমি কিছু ভাবতেই পারছি না। সত্যি বলতে গেলে আমার মনে হয় যে আমি ইভেন্ট করব, সত্যি কোনো লাভ হচ্ছে? কারণ আলটিমেটলি আমাকে সবাই এটা বলে যে তুই তো শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল চ্যানেলটাকে আগে গ্রো করা, নাকি তুই জাস্ট অন্যদের জন্য জাস্ট ভেবে যাচ্ছিস। হ্যাঁ, তুই ভাবছিস যে এক্সিবিশন করাবি, এত কিছু করবি, তো এটা এনাফ না, আগে তুই নিজেকে তৈরি কর। তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ, নিজেকে তৈরি করাটা কিন্তু খুব দরকার। তাই জন্য পরের বছর মানে কাল থেকে লেগে পড়বো, কিছু ওয়ার্ক আসবে। আর হ্যাঁ, আমি এখন থেকেই পুরো ডায়েরিতে লিস্ট করে নিয়েছি, ডেফিনেটলি লিস্টই করেছি। বলবো যে হ্যাঁ কি কি কাজ করব, দেখা যাক কোন দিকে আমি যেতে পারি, সেটা এখন দেখার বিষয়। কিন্তু ডেফিনেটলি এবছর যখন SOS করেছিলাম, SOSটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। কারণ আমি আমার চ্যানেলে, দেখো, যখন চ্যানেলটা শুরু করেছিলাম 2019-এ, তখন মনে হয়েছিল যে হ্যাঁ ভিডিও ভাইরাল করতে হবে, ডিফারেন্ট ড্রয়িং করেছিলাম। কিন্তু তারপরে যখন তোমরা আমাকে কমেন্ট করলে, বলে যে কম্পিটিশনের জন্য সাবজেক্টিভ ড্রয়িং লাগবে, তো তখন ডিফারেন্ট সাবজেক্টে কাজ করা, তোমাদের কমেন্ট, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, সেগুলোর উপর কাজ করেছি। কিন্তু তারপরে যখন সমস্ত কিছু অনলাইন থেকে অফলাইনে আসে, মাস্টার্স আমার ক্লাস, তো সেক্ষেত্রে অনেকটা চাপ ছিল। কিন্তু তারপরেও কিন্তু করেছিলাম, অনেক কিছু দিয়েছিলাম, কম্পিটিশন হয়েছিল, ডিফারেন্ট ইভেন্ট করা থেকে শুরু করে সমস্ত কিছু। কারণ তোমাদেরকে কিছু ডেলিভার করতে হবে, শুধুমাত্র জাস্ট ড্রয়িং করে এনাফ হবে না। তো সেইভাবেই 5 বছর কেটে গেল। দেখো হ্যাঁ, 5 বছর কেটে যাওয়াটা প্রচুর বড় ব্যাপার কিছু না। অনেকে বলবে তোমার তো কোনো লাখ সাবস্ক্রাইবারও হয়নি, কিছুই তো হয়নি, তো তুমি ঘন্টা কি ছিঁড়ে নিলে, এরকম ব্যাপার। কিন্তু হ্যাঁ, অনেক কিছু আমি শিখেছি। আগে আমি কি শিখেছি সেটা বুঝতে হবে। নর্মালি কি হয় যে প্রচুর জন ভাবে যে হ্যাঁ ভাইরাল করে দেবো, ব্যাস হয়ে গেল, টাকা আসছে, এইসব। কিন্তু লাস্টে যখন সে ভাববে না যে আমি কি শিখলাম, জাস্ট তো সবাই বলছে তুই তো জাস্ট ভাইরাল করে গেলি। তো আমি কি শিখেছি, আমি কি চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করেছি, আর হ্যাঁ কি কি ভয়গুলোর সম্মুখীন হয়েছি, কি কি
ফেস করেছি, সত্যি সমাজ অনেক কিছু দেখাবে যখন তুমি একজন শিল্পীতে পরিণত হবে। তো অনেক কিছু হয়েছে এসওএস, তাই জন্য এসওএসটা আমার কাছে খুবই স্পেশাল ছিল, কারণ তোমরা অনেকেই বলছিলে যে আমরা আর্ট কলেজে যেতে চাই, তো কিছু নলেজের দরকার। তো আমি খুবই সিম্পল ভাবে, দেখো ওই সিরিজটা কখনোই বলবো না যে বড়দের জন্য, ছোটরা দেখলেও কিন্তু অনেক কিছু বুঝতে পারবে। ওখানে হিউম্যান ফিগার স্টাডি থেকে শুরু করে অনেক কিছু কিন্তু ওখানে রয়েছে। তো আমি বলবো যে তোমরা এখনো কিন্তু ওটা দেখতে পারো। আর হ্যাঁ দেখো, আমার কাজগুলো মানে নর্মালি শিল্পীদের কাজ কিন্তু কখনো একটা সময়ের জন্য হয় না, সেগুলো কিন্তু যুগের পর যুগ ধরে চলে। তো সেক্ষেত্রে আমি এমন কাজ ডেলিভার করবো যেটা সব সময় ধরে চলবে। তো এরকমই সবসময় ভাবনা রাখতে হয়। তো দেখো এবছর অনেক প্ল্যান তো ছিল কিন্তু সেগুলো হয়নি, বাট হ্যাঁ আমরা যে কাজগুলো করেছি সেগুলোকে একটুখানি রিভিউ করবো। দেখো বছরের শেষে আজকে শেষ দিন, হ্যাঁ ভিডিওটা অনেক পরে আসছে কিন্তু ডেফিনেটলি আমরা সেগুলোকে ফিল করবো। আর কাল থেকে তো শুরু হয়ে যাবে। কিন্তু হ্যাঁ প্রথমেই দেখো, এবছর 1 জানুয়ারিতে আমি যে কাজটা দিয়েছিলাম প্রচুর ক্রিটিসিজম আমাকে ফেস করতে হয়েছিল, সেটা হচ্ছে ধর্ষণ নাকি ঐতিহ্য এই বাংলার বুকে। তো এই ছবিটা যখন করেছিলাম তখন হ্যাঁ দেখো, এই ছবিটা যে সময় করেছিলাম তারপরে তোমরা জানোই যে এবছর কি কি ঘটেছে, সত্যি কি কি ঘটেছে। কিন্তু হ্যাঁ 2023-এ এমন কিছু ইনসিডেন্ট, তো সেগুলোকেই ডিফাইন করেছিলাম, মানে এই ছবির মধ্যে দিয়ে আমি তুলে ধরেছিলাম। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলেও বুঝতে পারবে। কিন্তু অনেকেই এটাকে অন্য চোখে দেখেছে, ইভেন সেক্সুয়াল ভায়োলেন্সের রিপোর্ট করেছে অনেকে। আর কি বলবো, কিছু বলার নেই। কিন্তু ডেফিনেটলি এই ছবিটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। 1 জানুয়ারি করেছিলাম। আর ভাবো এই ছবিটা এবছর সারা বছর ধরে চলেছে। অনেকে এটাকে অ্যাজ এ প্রোটেস্টে ইউজ করেছে, মিছিলে মিছিলে আমার এই ছবিটাকে ইউজ করা হয়েছে। তো এটা আর কি, এটা একজন শিল্পী হিসাবে প্রচুর বড় পাওয়া যায়। হ্যাঁ আমার ছবিকে ব্যবহার করা হয়েছে, এর থেকে বেশি কি আর বলবো। দেখো ভাইরাল হওয়াটা বড় কথা নয়, ভাইরাল কে হতে চায় ভাই, কে লাইক চায় অ্যাকচুয়ালি। যদি তোমার ছবিটা যদি ব্যবহারই না হয় তো তুমি কি করে নিলে, এরকম ব্যাপার। তো এই ছবিটা প্রচুর জায়গায় ইউজ হয়েছে। সত্যি বলতে গেলে এরকম কাজ কখনো ভাবি না যে হ্যাঁ করবো, কারণ এগুলো একটা কি বলবো, মানে এটা একটা সাডেন ইনসিডেন্ট, আর সেটার উপর বেস করে হ্যাঁ এত কিছু হচ্ছে, প্রোটেস্টের পর প্রোটেস্ট হচ্ছে, কিন্তু তারপরে কোথায় চলে যাচ্ছে। তো আমরা তো সেগুলোকে তুলে ধরে রাখি, আমরা সব সময় এগুলোকে ধরে রাখি। তো এটাই তো শিল্পীর পরিচয়। তো এরকম ভাবে আমরা এই কাজটা করেছিলাম। এরপরে আমি যে কাজটা করেছিলাম এটাও খুবই স্পেশাল, খুবই সিম্পল ভাবে কাজ, আর সেটা হচ্ছে জন্মদিন। তো দেখো এই ছবিটার আইডিয়া আমার এসেছিল, সোশ্যাল মিডিয়া স্ক্রল করছিলাম, হঠাৎ দেখি যে একটা বার্থডে সেলিব্রেশন, সেখানে কেকের মধ্যে মুখ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো আমার মাথায় হঠাৎ করে আসলো যে হ্যাঁ এটার উপর কিছু করা যেতে পারে। তো সেখান দিয়ে আমি, তোমরা দেখে থাকবে আমি এরকম কাজ এর আগে অনেক করেছি, ধনী গরিব, যেমন আমি হ্যাপিনেসের ওপর একটা কাজ করেছিলাম। তো খুবই সিম্পল ভাবে এই কাজটা হয়েছিল। কিন্তু হ্যাঁ আমি তোমাদেরকে বলবো যে এই আইডিয়াগুলো গেইন করো, যাতে তোমরা যখন কোনো কম্পিটিশনে যাবে, সেটা এক্সামও হলেও কোনো অসুবিধা নেই। কারণ একটা ছবি তুমি ডিফাইন করো, অনেকে ভাবে বলে যে পোস্টার ড্রয়িং মানে পোস্টার ওরকম, কিন্তু না, আমি যে ছবিগুলো আঁকি সেগুলো কিন্তু তোমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারো। কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, তোমরা যদি জাস্ট হুবহু করে দাও তাহলে কিন্তু কখনোই তোমরা শিখতে পারবে না। এটা আমি সবসময় বলি যে আমি যখন কোনো একটা পোস্টার ওয়ার্ক করেছি সেখান দিয়ে তোমরা আইডিয়াগুলো গেইন করো, ক্যারেক্টারগুলোকে তোলো, তোমরা ক্যারেক্টারগুলোকে আগে বোঝো। তো এগুলো তো আমি হাজারবার বলি, তোমরা আর্ট অ্যান্ড মাই থট, তো সেই প্লে লিস্টটা দেখলেও বুঝতে পারবে যে ওখানে আমি কত ডিটেলসে ডিসকাশন করি। তো সেরকমই জন্মদিন একটা খুবই সিম্পল ওয়ার্ক ছিল, কিন্তু তারপরে আমি যে কাজটা দিয়েছিলাম সেটাতে প্রচুর ক্রিটিসিজম, প্রচুর হেট এসেছিল, সেটা হচ্ছে বন্দি বিনা পানি। তো এটাকে নিয়ে অনেকে কথা বলেছে আমি কেন মেয়েদেরকে তুলে ধরেছি, যে হ্যাঁ ওরা ড্রিঙ্ক করছে, স্মোক করছে, ছেলেরা কি ধোয়া তুলসী পাতা। দেখো এরকম আমি বোঝাতে চাইনি, কিন্তু হ্যাঁ বিনা পানিকে বন্দি করা হচ্ছে। তো মা সরস্বতী, দেবী সরস্বতীকে তুলে ধরার জন্য আমাকে তো নারীকে তুলে ধরতেই হতো। তো অ্যাকচুয়ালি ছবিটাকে যেভাবে ডিফাইন করতে চেয়েছিলাম যে আজকের সমাজে মানুষজন যেরকমভাবে মেয়েদেরকে দেখে যে হ্যাঁ এরা কিচ্ছু করতে পারে না, হ্যাঁ একটা সময় তাদেরকে ঘুমটার আড়ালে রাখা হতো, কিন্তু আজকে যখন তারা সমাজে এগোচ্ছে, সমাজের মুখ দেখছে, তখন তারা কোথায় চলে যাচ্ছে। তো মানুষজন এটাকে ক্রিটিসাইজ করছে। তো সেটাকে আমি তুলে ধরেছিলাম যে হ্যাঁ আমাদেরকেও বদলানো দরকার, শুধুমাত্র জাস্ট হ্যাঁ একটা ট্রেন্ডকে ফলো করব বা হ্যাঁ সমাজে কি চলছে তো তার মধ্যেই থাকবো, শুধু এটা এনাফ নয়। তো আমাদেরকেও অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু করতে হবে। তো এই জিনিসগুলো আমি এর উপর তুলে ধরেছিলাম। কিন্তু হ্যাঁ প্রচুর জন এটাকে ক্রিটিসাইজ করেছিল, বলছিল যে হ্যাঁ আমি কেন এরকমভাবে ডিফাইন করেছি, তোমরা যদি ছবিটাই না বোঝো তাহলে কি আর হলো। তো ছবিটাকে বুঝতে হবে। আর হ্যাঁ যেটা আমি বোঝাতে চাই সেটা অনেকে বোঝে না, এখন আর বেশি কি বলবো। কিন্তু হ্যাঁ বন্দি বিনা পানি এটা একটা স্পেশাল ওয়ার্ক ছিল, আমি অ্যাজ এ সমাজকে তুলে ধরেছিলাম দেবী সরস্বতীর রূপটা কোথায় এই সমাজে, তো সেটাকে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এরপরে আমি যে কাজটা করেছি এটা খুবই সিম্পল ওয়ার্ক, আর এটা
হোলির ওপর বেস করে। নর্মালি হোলির ওপর কাজ আমি এর আগে অনেক করেছি, তো সিম্পল ব্যাপার যে হ্যাঁ কেমিক্যাল কালার ইউজ করা হয়তো একটা সতর্কতা আমি জাস্ট এই ছবির মধ্যে দিয়ে তুলে ধরেছিলাম, তো এটা সিম্পল ভাবে কাজ হয়েছিল, তো এটাকে নিয়ে বেশি কিছু বলার নেই। কিন্তু তারপরে যে কাজটা ছিল সেটাও খুবই সিম্পল ওয়ার্ক, সেটা হচ্ছে প্রাণ বাঁচাও। তো আমি দেখিয়েছিলাম যে হ্যাঁ এত গরম, তো মানুষজন মাথায় ছাতা নিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু মানুষ বাঁচবে কি করে যদি গাছই না বাঁচে। তো সেখান দিয়ে আমি জাস্ট এটাকে ডিফাইন করেছিলাম যে হ্যাঁ গাছকে বাঁচাতে হবে। তো এইভাবে পুরো স্টোরি লাইনটা ছিল আমার ওয়ার্কের মধ্যে দিয়ে। দেখো এরকম কাজ এর আগে অনেকবার আমি চ্যানেলে করেছি, তো কিছু ডিফারেন্ট ভাবে করতে চেয়েছিলাম, একটু অন্যরকম ভাবে কম্পোজিশন করতে চেয়েছিলাম, তো এই কাজটা করেছি। এবার অনেকেই আমাকে এটাকে নিয়ে মেসেজ করেছিল যে দাদা এই ছবিটাকে আমি কম্পিটিশনে আঁকতে পারবো। কেন আঁকতে পারবে না? কারণ তোমাদের দরকার কিছু ইউনিক করার। সবাই যেটা করছে যে হ্যাঁ গাছ লাগাও প্রাণ বাঁচাও, অনেক ডিফারেন্ট কাজ হয়, কিন্তু কিছু অন্যভাবে স্টাইলটাকে ফলো করো। তো আমি আমার স্টাইলটাকে এইভাবে তুলে ধরেছি, তো তোমরা সেই আইডিয়াটা গেইন করো, তো সেটা মেন ব্যাপার। নাকি তোমরা জাস্ট কোয়েশ্চেন করবে যে এই ছবিটাকে আঁকতে পারবো না, এই ছবি আঁকলে তো জেলে পুরে দেবে, কি আর বলবো। কিন্তু ডেফিনেটলি এই কাজটা খুবই সিম্পল কাজ ছিল, তো এটাকে নিয়ে বেশি কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ তারপরে আমরা যে কাজটা করেছিলাম, যেটা 14ই আগস্ট আমি কমপ্লিট করেছিলাম, সেটা হচ্ছে বিচার চাই। আর এই কাজটা ডেফিনেটলি প্রচুর জন আমাকে ইনস্টাগ্রামে ডিএম করেছিল, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে দাদা আমি আমরা ওরা সবাই চেয়েছিল যে এই ছবিটাকে ইউজ করতে মিছিলে প্রতিবাদে। তো ওরা বলেছিল যে তুমি পারমিশন দাও, তাহলে আমরা এটাকে পোস্টার বানাবো। তো আমি পারমিশন দিয়েছিলাম, কারণ আমাদের সকলের এটা লড়াই। আমরা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস এই লড়াই করেছি, কিন্তু আর কবে সত্যি আর কবে। কিন্তু ডেফিনেটলি এই কাজটা যখন করি, জাস্ট কি বলবো, এই কাজটার কিছু বলার নেই, কারণ যা কারেন্ট সিনারিও তাকে তুলে ধরা। সত্যি আমার যদি ছবিগুলো দেখো না, তাহলে বুঝতে পারবে যে এবছর কি ঘটে গেছে। সত্যি সেই সিনগুলোকে ডিফাইন করা, তুলে ধরা, বিচার চাই, আমরা সেই মানুষটার বিচার চাই। কিন্তু সত্যি কি আর বিচার পেলো? আর কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ এই কাজটাকে যখন করেছিলাম, সাডেনলি করেছিলাম, জাস্ট আমি আমার মধ্যে থেকে জাস্ট তুলে ধরেছিলাম, আমার বিচারগুলো তুলে ধরেছিলাম। তো আমরা প্রোটেস্ট করছি, তো এরকম কিন্তু এই ছবিটা অনেকে ব্যবহার করেছিল, অনেক মিছিলে এই ছবিটাকে ব্যবহার করা হয়েছে। তো এটা সত্যি আমার কাছে খুব বড় পাওয়া। অ্যান্ড লাস্ট ওয়ার্ক, সত্যি বলতে গেলে এটা আমার এবছরের লাস্ট ওয়ার্ক নয়, কারণ এরপরে 3টে ওয়ার্ক এসছে। কিন্তু এই ওয়ার্কটা অনেক কিছু ফেস করে, অনেক ব্যাকল্যাশ ফেস করা, সেটা হচ্ছে ধর্ষিত মা। তো আমি মা দুর্গার একটা রূপকে তুলে ধরেছিলাম যে মা দুর্গাকেও তারা ছাড়ছে না। কিন্তু এই ছবিটাকে অনেকে ক্রিটিসাইজ করেছে, অনেকে বলেছে যে হ্যাঁ আমি এরকম ভাবে কেন তুলে ধরেছি, এটা উচিত নয়, হ্যান ত্যান অনেক কিছু। কিন্তু এটাই তো রিয়েলিটি, কারণ তোমরা তো যদি সেই নারীগুলোকে যারা প্রতিবাদ করেছে তাদেরকে তোমরা এরকম ভাবে অত্যাচার করো, তাহলে যে মা দুর্গা, যে অশুভ শক্তির এগেনস্টে ফাইট করেছে, তো তাকেও তো তোমরা ছাড়বে না। তো আমি জাস্ট এরকম ভাবে ডিফাইন করেছিলাম। আর ডেফিনেটলি এই ছবি তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। কিন্তু হ্যাঁ এই ছবিটাকে অনেকে ক্রিটিসাইজ করেছে, অনেকে রিপোর্ট করেছে। দেখো আমি না এবছর কি না ফেস করেছি। হঠাৎ করে দেখছি মেল আসছে, হঠাৎ করে ফোন আসছে, বলছে যে ছবি ডিলিট করে দাও, এই করে দাও, কারণ বিচার চাই। ছবিটাকে অনেকে অন্যভাবে দেখেছি। ইভেন আমি কিছু এমন ছবি অনেক আগে করেছিলাম, 2020-21 টাইমে করেছিলাম, তো সেই ছবিগুলো এখন প্রচুর জনের অ্যাটেনশন পেয়েছে, তো তারা বলছে ডিলিট করে দেয়, হ্যান ত্যান। তো আর কি বলবো। কিন্তু হ্যাঁ ডিলিট হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে। ইনস্টাগ্রাম, ফেসবুক অটোমেটিক আমাকে রেস্ট্রিকশন দিয়ে ডিলিট করে দিয়েছে, কিন্তু সেই ছবিগুলো এখনো রয়েছে। আমি 1000বার ব্যবহার করব, ঘন্টা যায় কে কি বলছে। কিন্তু ডেফিনেটলি এই হচ্ছে আমাদের 2024-এর সমস্ত কাজ। দেখো সত্যি বলতে গেলে 2024-এ যখন শুরু করেছিলাম, হ্যাঁ যেটা ভেবে এগিয়েছিলাম 1 জানুয়ারি, সেটাই বলা চলে সারা বছর চলেছে। আর এরকমভাবে কাজ এগিয়েছে। কিন্তু হ্যাঁ নেক্সট ইয়ার কাল থেকে অনেক কিছু ভাবনা রেখেছি। আমি বললামই অলরেডি যে লিস্ট করেছি কি কাজ করব। তো অনেক কিছু আসবে, কিন্তু হ্যাঁ আগে আমি নিজেকে প্রিপেয়ার করব, তারপর আমি তোমাদেরকে ডেলিভার করব। কিছু স্পেশাল জিনিস আমি প্ল্যানে রেখেছি, কিন্তু আগে চাই যে শুধুমাত্র আর্ট টিউটোরিয়াল যেন প্রিপেয়ার হোক। কারণ 5 বছর ধরে শুধুমাত্র আমি কনসেপ্টের পর কনসেপ্ট দিয়ে যাচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না। তো এটা আমাকে আগে বুঝতে হবে। আগে আমাকে এটা ঠিক যে প্রফিট আগে বোঝাটা দরকার। তো সেক্ষেত্রে আমি একটুখানি নিজেকে প্রিপেয়ার করব। তবে হ্যাঁ নেক্সট ইয়ার কাজ আসবে, মাসে আমি কাজ দেওয়ার চেষ্টা করবো, কারণ রিসার্চের ওয়ার্ক আছে, অনেক কিছু রয়েছে, প্রেশার আছে। কাজ থাকলে চাপ তো থাকবেই, কিন্তু অনেক কিছু থাকবে। কিন্তু হ্যাঁ শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল কখনো বন্ধ হয়ে যাবে না। হ্যাঁ যদি কেউ জেলে ঢুকিয়েও দেয়, তাও কিছু না কিছু করে বেরিয়ে আসার চেষ্টা করবো। কিন্তু হ্যাঁ অনেক কিছু আসবে।
তোমাদের সাপোর্টের দরকার নেই বলবো, কিন্তু হ্যাঁ যা করেছি নিজে থেকে করেছি। অনেকে কেউই সাপোর্ট করেনি, বলেছে এটা করলে আমাকে এটা দিতে হবে, কিন্তু আমি তাদেরকে দিইনি। তো ডেফিনেটলি আর কিছু বলা নেই, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি এটাই বলবো যে তোমরা পাশে থাকো, তোমরা সাপোর্ট করো, আর হ্যাঁ এটাকে শেয়ার করতে পারো, কারণ এরকম কাজ আমরা স্প্রেড করতে চাই নাকি জাস্ট হ্যাঁ কাজ করলাম করে দিলাম। তো তোমরা বোঝো, আগে তোমরা বোঝো যে কি করতে হবে, ছবি কিভাবে আঁকতে হবে, সেই ভাবনাগুলোকে নেওয়ার চেষ্টা করো। আর হ্যাঁ ডিসকাশন অনেক কিছু হবে, নেক্সট ইয়ারের জন্য প্ল্যানে রেখেছি, অনেক কিছু আসবে। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, দেখা হবে নেক্সট এপিসোডে।